আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা শিরোনাম দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এই বছরের অর্থনৈতিক সমীক্ষার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। অর্থাৎ আপনারা জানেন বন্ধুরা যে অর্থনৈতিক সমীক্ষা প্রতি বছরই একটা বের হয় এবং প্রতি বছরের অর্থনৈতিক সমীক্ষাতে কিন্তু নিশ্চিত পরীক্ষায় প্রশ্ন সেট করে থাকে। তো সুতরাং এই বিষয়টার উপরে আজকে আমি আলোচনা করব। এই আলোচনায় হচ্ছে মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম, তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন রিড জব এজু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অবশ্যই, কারণ পরবর্তী নোটিফিকেশনের জন্য। কারণ আমি প্রতিদিনই আপনাদের সামনে নিয়ে আসবো নতুন নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, এখানে যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থীরা হয়তো অনেক সময় যে একটা গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী হতে পারে এগুলো বাছাই করতে আসলে ব্যর্থ হন। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে তাদের কিন্তু পড়তে হয় অধিক বেশি। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টাকে বিবেচনায় রেখেই আসলে আজকে এই অর্থনৈতিক সমীক্ষার উপরে 40টা প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এই প্রশ্ন থেকে আপনারা অবশ্যই আসন্ন পরীক্ষাগুলো নিশ্চিত পাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কিন্তু আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে দুইটা অংশে 40টি মোট প্রশ্ন রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথম অংশে যে আপনারা যে প্রথম প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত। এই প্রশ্নটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সময় প্রতি বছরই এই কোশ্চেনটা কিন্তু দিয়ে থাকে। তো আসলে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ। তা কিন্তু 1.37%। তা আমার মনে হয় আপনারা এই প্রশ্নটির উত্তর পেয়েছেন যে আসলে প্রশ্নটা যেভাবে করে দিতে পারে যে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে কত, তা কিন্তু 1.37%। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। পরবর্তী যে আপনারা প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন যে জনসংখ্যার ঘনত্ব বর্গ কিলোমিটারে কত, প্রতি বর্গ কিলোমিটারে কত। অর্থাৎ প্রশ্নটা যেভাবে আপনাদেরকে সেট করে দিবে তা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত। তা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তা কিন্তু আপনারা অবশ্যই হয়তো অনেকেই অবগত আছেন। তা কিন্তু 1125 জন, অর্থাৎ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1125 জন মানুষ। আশা করি দ্বিতীয় প্রশ্নটির উত্তর আপনারা পেয়েছেন। এইবার আমরা যে পরবর্তী প্রশ্নটায় আসছি সেখানে আসছে যে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত। অর্থাৎ এই গড় আয়ুষ্কালের ক্ষেত্রে আপনার 3 ধরনের প্রশ্ন হতে পারে। কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে যে অ্যাভারেজ গড় নারী পুরুষ মিলিয়ে কত পার্সেন্ট। তা আমরা অবশ্যই অবগত আছি যে নারী পুরুষ মিলিয়ে কিন্তু 74.2%, অর্থাৎ 72.6%। এটা হচ্ছে কিন্তু প্রত্যাশিত আয়ুষ্কাল গড়। আর প্রশ্নটা কিন্তু ওভাবে না করে দিতে পারে যে এটা তো আসলে অ্যাভারেজ গড় 72.6, সেটা না দিয়ে যে বর্তমানে বাংলাদেশে পুরুষের গড় আয়ু কত সেটা কিন্তু আপনার কোশ্চেনটা করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন 71.1 এটা হচ্ছে পুরুষের, এটা হচ্ছে পুরুষের। নারীদের হচ্ছে 74.2। তার মানে প্রশ্ন কিন্তু 3টা হতে পারে যে বর্তমানে গড় আয়ু কত বাংলাদেশে, তা কিন্তু 72.6। যদি আসে যে পুরুষের গড় আয়ু কত সেক্ষেত্রে কিন্তু 71.1। যদি আসে যে নারীদের গড় আয়ু কত সেক্ষেত্রে কিন্তু 74.2। অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা গিয়ে কিন্তু অ্যাভারেজ হচ্ছে 72.6। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এবারে যে পরবর্তী প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত কত। বর্তমানে বাংলাদেশে ডাক্তার এবং জনসংখ্যার অনুপাত, তার মানে প্রতি একজন ডক্টরের এগেনস্টে কতজন জনগণ আসলে বাংলাদেশে। তা হচ্ছে দেখুন, একজন ডক্টরকে অর্থাৎ পাবে 1724 জন সাধারণ জনগণ। তা কিন্তু খুবই নগণ্য, চিন্তাও করা যায় না যে 1724 জন সাধারণ জনগণের জন্য রয়েছে একজন ডক্টর। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, 1724 জন। এবারে আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখছি যে সুপেয় পানি গ্রহণকারীর হার কত। সুপেয় পানি গ্রহণকারীর হার অর্থাৎ যে নিরাপদ পানি গ্রহণকারীর হার, এটা কিন্তু আমরা অবশ্যই অবগত আছি। তা কিন্তু আপনার 98.1%, 98.1%। এটার কিন্তু অবশ্যই ভালো একটা মানে হার আমরা দেখে বুঝতে পেরেছি যে সুপেয় পানি গ্রহণকারীর হার কিন্তু 98.1%। এবারে এখানে আছে যে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার কত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু
যে স্বাস্থ্য সমস্ত পায়খানা ব্যবহার করে তা হচ্ছে কিন্তু 81.5। 81.5% মানুষ এখানে আপনার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে থাকে। এইবারে বন্ধুরা যদি প্রশ্নটা আপনাদেরকে এইভাবে দেয় যে সাক্ষরতার হার কত, অর্থাৎ প্রশ্নটা কিন্তু যেভাবে করে দিতে পারে তা হচ্ছে বাংলাদেশে গড় সাক্ষরতার হার কত, তা কিন্তু 74.4%। এখানে আপনাদের বোঝার সুবিধাতে পাশে লিখে দেওয়া আছে 74.4%। যদি আসে যে এটা কিন্তু ঠিক এইভাবে গড়াইয়ের মতো কিন্তু তিনটে হতে পারে, যে নারীদের তা কত এবং পুরুষের কত। এবং মনে রাখবেন পুরুষের কিন্তু তা হচ্ছে 76.5%, আর নারীদের হচ্ছে আপনার 72.3%। অর্থাৎ সাক্ষরতার গড় হার হচ্ছে পুরুষ হচ্ছে 76.5, কিন্তু নারী হচ্ছে 72.3। আর যদি আসে যে গড় সাক্ষরতার হার কত, তাহলে কিন্তু 74.4%। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। ঠিক এর পরের যে প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দারিদ্র্যের হার কত, চরম দারিদ্র্যের হার কত। দারিদ্র্য একটা, চরম দারিদ্র্য কি, একেবারে যারা খুব মানে দারিদ্র্য অবস্থায় রয়েছে, এই দারিদ্র্যের হার হচ্ছে 20.5%, কিন্তু চরম দারিদ্র যারা খুবই অভাবে তার শতকরা হার হচ্ছে 10.5% মানুষ চরম দারিদ্র বাংলাদেশের। এরপরে ঠিক পরের যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখুন দুইভাবে প্রশ্নটা করতে পারে। এখানে তিনটা প্রশ্ন আছে এই প্রশ্নটার ভিতরে, যে আসতে পারে পরীক্ষায় যে বাংলাদেশে মোট সড়ক কত কিলোমিটার, অর্থাৎ গাড়ি চলাচলের জন্য বাংলাদেশে মোট সড়ক হচ্ছে কত কিলোমিটার, তা কিন্তু আপনার 22,096 কিলোমিটার। আপনারা অবশ্যই এখানে আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দেওয়া আছে যে বাংলাদেশের মোট সড়ক হচ্ছে 22,096 কিলোমিটার। কিন্তু কোশ্চেনটা এভাবে না দিয়ে কিন্তু আরেকভাবে দিতে পারে যে বাংলাদেশের জাতীয় মহাসড়ক কত কিলোমিটার। জাতীয় মহাসড়কের ব্যাপারটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কম, তা হচ্ছে 3,906 কিলোমিটার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলাদেশের আসলে জাতীয় মহাসড়ক কত কিলোমিটার, তা হচ্ছে 3,906 কিলোমিটার। আশা করি এই প্রশ্ন দুটোর উত্তর পেয়েছেন। কোশ্চেন কিন্তু মোট সড়ক জাতীয় মহাসড়ক না দিয়ে আরেকটা দিতে পারে যে বাংলাদেশের মোট রেলপথ কত কিলোমিটার, তা আপনাদের এখানে বোঝার সুবিধাতে লিখে দিয়েছি 2,956 কিলোমিটার হচ্ছে বাংলাদেশে আর রেলপথ। বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এখানে কিন্তু তিনটা প্রশ্ন আছে। প্রশ্ন কিন্তু করতে পারে যে মোট সড়ক কত, 22,096 কিলোমিটার। প্রশ্ন আসতে পারে যে জাতীয় মহাসড়ক কত কিলোমিটার, 3,906 কিলোমিটার। আসতে পারে যে রেলপথ কত কিলোমিটার, 2,956 কিলোমিটার। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আসতে পারে যে মোট তফসিলি ব্যাংক কতটি, বাংলাদেশে মোট তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি, তা কিন্তু বন্ধুরা 61টি। আপনার হয়তো অনেকেই অবগত রয়েছেন, 60টি ছিল কিন্তু এবার একটি বেড়েছে, তার মানে হচ্ছে 61টি। আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তফসিলি ব্যাংকের ব্যাপারটা না জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশে মোট রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি, রাষ্ট্রের অধীনে যে ব্যাংক রয়েছে এই রাষ্ট্রায়ত্ত এর সংখ্যা কতটি, এই বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা তা কিন্তু 6টি। অর্থাৎ বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 6টি। এই কোশ্চেনটা যদি আপনার এভাবে না দিয়ে আরেকভাবে দিতে পারে যে বাংলাদেশে যে বিশেষায়িত ব্যাংক মোট কতটি, বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। বিশেষায়িত ব্যাংক না হয়ে অর্থাৎ আসতে পারে যে বাংলাদেশে বৈদেশিক ব্যাংকের সংখ্যা কতটি, এই বৈদেশিক ব্যাংকের সংখ্যা কিন্তু 9টি। বৈদেশিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 9টি। আসতে পারে যে বেসরকারি ব্যাংক কতটি, অর্থাৎ বেসরকারি ব্যাংকের সংখ্যা কিন্তু 43টি। তো দেখুন এই ব্যাংক এই অপশন থেকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন আসতে পারে যে এখানে মোট তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি, তাহলে কিন্তু 61টি। আসতে পারে রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যাংক কতটি, 6টি। আসতে পারে কিন্তু বিশেষায়িত ব্যাংকের সংখ্যা কতটি, তা কিন্তু 3টি। বৈদেশিক ব্যাংকের সংখ্যা কতটি, তা হচ্ছে 9টি। এবং বেসরকারি ব্যাংক কতটি, তা কিন্তু 43টি। তো আশা করি আপনার এই ব্যাংক রিলেটেড এই কোশ্চেনগুলো আপনারা আসলে পারবেন। বন্ধুরা বারবার রিভিশনের উপরে থাকতে হবে। আমি কিন্তু বারবার একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে ভুলের পুনরাবৃত্তি, আর সবচেয়ে ভালো পড়া বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে কিন্তু বারবার পড়া। অর্থাৎ যতবার আপনি রিভিশন দেবেন তত আপনার কি বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। তো এবার আমরা পরের যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে 2019-20 অর্থ বছরে এই মূল্যস্ফীতি কত। মূল্যস্ফীতি বলতে আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতি বলতে টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া, তা কিন্তু আসলে এখানে 5.65% হচ্ছে, এটা কিন্তু বেড়ে গেছে, বা এই হচ্ছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির এটা যে শতাংশ, তা কিন্তু 5.65%। দেখুন বন্ধুরা প্রশ্নটা আসতে পারে এভাবে 2019-20 অর্থ বছরে মূল্যস্ফীতি কত, তার মানে হচ্ছে 5.65%। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। এইবার আমরা বন্ধুরা এই অংশ শেষ করি, এবার এই পরবর্তী অংশে আমরা কিন্তু চলে আসি
দেখুন এটা কিন্তু আসলে অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে এই শব্দটাকে ব্যবহার করা হয়ে থাকে। আসতে পারে পরীক্ষায় যে পিপিপি এর পূর্ণরূপ কি, পিপিপি এর পূর্ণরূপ কি, কারণ এই পূর্ণরূপ দিয়ে কিন্তু পরীক্ষা অবশ্যই থাকে। মনে রাখবেন পিপিপি এর 3টা পি আছে, এর পূর্ণরূপ হচ্ছে পারচেজিং, PURCHASING, পারচেজিং পাওয়ার প্যারিটি, PARITI। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পিপি এর পূর্ণরূপ হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি, পারচেজিং পাওয়ার প্যারিটি। আচ্ছা, এখানে পারচেজিং ক্রয় ক্ষমতা আর কি, যাকে বলা হচ্ছে যে ক্রয় ক্ষমতার যে তুলনা আর কি, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে যে আমরা পরের যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি তা হচ্ছে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন, কারণ প্রতি বছরই দেখা যাচ্ছে যে আসলে এই প্রশ্নটা কিন্তু বারবার দিয়ে থাকে। তার মানে আমরা জানি এটা কিন্তু 4057 মার্কিন ডলারটা কিন্তু অনেক ঊর্ধ্বমুখী। তা আমরা বুঝতে পেরেছি যে আসে যদি বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 4057 মার্কিন ডলার। আশা করি এই প্রশ্নের উত্তরটাও আপনারা পেয়েছেন। এরপরে পরবর্তী যে প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাংলাদেশে মোট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে মোট কতটি, অর্থাৎ বাংলাদেশে যে ঔষধ প্রস্তুত করে এই প্রতিষ্ঠানের সংখ্যা কতটি, তা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই হয়তো অবগত আছেন, তা কিন্তু 47টি। অর্থাৎ বাংলাদেশে মোট 47টি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেওয়ার মতো একটি প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী যে প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে বর্তমানে বাংলাদেশে মোট কতটি দেশে ওষুধ ও ওষুধের কাঁচামাল রপ্তানি করে। এটা মনে রাখার একটা আপনাদের একটা যাতে মনে রাখতে পারেন সেজন্য একটা সুবিধা হলো যে বর্তমানে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 47টি, কিন্তু কতটি দেশে ওষুধ রপ্তানি করে তা হচ্ছে 147টি। অর্থাৎ 47 মিল আছে, তবে একটা এখানে সংখ্যা বেড়ে যাবে। তার মানে 147টি দেশে বাংলাদেশের ওষুধ এবং যে ওষুধ প্রস্তুতকারী যে কাঁচামাল সেটা কিন্তু রপ্তানি করে। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এর ঠিক পরের যে প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তা হচ্ছে দেশে বর্তমানে কতটি এলোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে এলোপ্যাথিক যে ঔষধ উৎপাদন করে এর সংখ্যা হচ্ছে 272টি। এটা হচ্ছে 272টি, অর্থাৎ 272টি প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে এলোপ্যাথিক ঔষধ উৎপন্ন করে। পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশে কতটি ইউনানি প্রতিষ্ঠান রয়েছে যারা ঔষধ উৎপাদন করে, এর সংখ্যা কিন্তু বন্ধুরা 271টি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ঠিক আরেকটা আসতে পারে যে বর্তমানে বাংলাদেশে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কতটি, তা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু 205টি। আশা করি এটাও বুঝতে পেরেছেন। সেটা না এসে কিন্তু আবার আসতে পারে যে বাংলাদেশে হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদন করে এরকমের প্রতিষ্ঠানের সংখ্যা কতটি, তা কিন্তু বন্ধুরা 78টি। আশা করি বুঝতে পেরেছেন। এর পরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কতটি, তা কিন্তু 32টি। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশে মোট এলোপ্যাথিক ঔষধ উৎপাদন করে কতটি প্রতিষ্ঠান, তা কিন্তু 272টি। ইউনানি ঔষধ উৎপাদন করে কতটি প্রতিষ্ঠান, তা কিন্তু 271টি। আসতে পারে যে আয়ুর্বেদিক ঔষধ উৎপাদন করে এর প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে কতটি, 205টি। হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদন করে এর সংখ্যা কতটি, তা হচ্ছে 78 মানে 78টি। এরপরে আসতে পারে যে হার্বাল ওষুধ উৎপাদন করে এর সংখ্যা, এই প্রতিষ্ঠানের সংখ্যা কতটি, তা কিন্তু 32টি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর। খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে আপনারা যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন তা হচ্ছে বর্তমানে সারা দেশে কতটি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যে বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা কিন্তু 7624টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবার একবার বলছি যে আসলে পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা কতটি, তা কিন্তু 7624টি। খুবই গুরুত্বপূর্ণ, 7624টি। এবার দেখুন তো পরীক্ষায় আসতে পারে যে সরকারি মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেলের সংখ্যা কতটি, বা সরকারি মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল রয়েছে কতটি। তার মানে হচ্ছে বাংলাদেশের সরকারি মেডিকেলের সংখ্যা কিন্তু 36টি। আশা করি বুঝতে পেরেছেন। আর আর্মি মেডিকেলের সংখ্যা দেখুন, মেডিকেল না বলে কোশ্চেন কিন্তু আসতে পারে যে বাংলাদেশে আর্মি মেডিকেলের সংখ্যা কতটি, তা কিন্তু 5টি। আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্ন। তার মানে এখানে কিন্তু দুটো প্রশ্নের সেট করে দিতে পারে দুইভাবে যে বাংলাদেশে সরকারি মেডিকেলের সংখ্যা কতটি, তা হচ্ছে 36টি। আসতে পারে বাংলাদেশে আর্মি মেডিকেল কলেজের সংখ্যা কতটি, তা কিন্তু
5টি। আশা করি বন্ধুরা এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এরপরে যে সর্বশেষ প্রশ্নের পূর্বের প্রশ্নটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে কতটি। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন। তার সংখ্যা কিন্তু 13,960টি, অর্থাৎ বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে কতটি, তা হচ্ছে 13,960টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। আমি আবার রিপিট করছি, 13,960টি। এবারে দেখুন বন্ধুরা, সর্বশেষ যে প্রশ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তা হচ্ছে দেশে আবিষ্কৃত এখন পর্যন্ত কয়লা ক্ষেত্র কয়টি। অর্থাৎ কয়লা ক্ষেত্র কিন্তু 5টি, অর্থাৎ 5টি স্থান থেকে কিন্তু কয়লা উৎপাদন হয় বাংলাদেশে। তো আশা করি বন্ধুরা আপনারা প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। আমি একবার আপনাদের এখানে টিক দিয়ে দেবো যে আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, তা দেখুন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এই একটা প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সাক্ষরতার হার, সেটা কিন্তু রয়েছে। এবার দেখুন এই যে রেলপথের বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই ব্যাংকিং যে বিষয়গুলো রয়েছে তাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে এখানে দেখুন যে পিপি এর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে দেখুন বাংলাদেশে মোট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে কতটি, তা কিন্তু 47টি, খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আসলে কোনটাকে রেখে যে কোনটাকে বাদ দিব তা আসলে এখন কিন্তু মুশকিল হয়ে পড়েছে। তার মানে হচ্ছে এখানে যে কয়টি প্রশ্নই রয়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি বন্ধুরা আপনারা আলোচনা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিট জব এল চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।